দৃশ্য তো মনে হতে পারে এ যেন কোনো নর্দমা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই ছিল একসময়ের খরস্রোতা লবলং নদী। কাগজে কলমে আজও যার অস্তিত্ব আছে, অথচ বাস্তবে দূষিত জলধারা। স্থানীয়দের দাবি, লবলং নদী হত্যাকারীদের তালিকার শীর্ষে যে নাম উঠে আসে তা হল এক্স সিরামিক্স কারখানা। প্রতিদিনই এই কারখানা অবাধে ফেলছে শিল্প বর্জ্য, পরিবর্তন করছে নদীর প্রাকৃতিক গতিপথ আর দখল করে নিয়েছে নদীর জমি। নদী আইন কি, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি বা স্থাপনা করেন নদী থেকে অবশ্যই 10 মিটার রেখে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখুন তাদের কোনো স্থাপনা 10 মিটার কেন 1 মিটার জায়গা আছে কিনা, বা আমি আর আপনি পায়ে হেঁটে যেতে পারবো কিনা। মাছ তো দূরের কথা, আপনি এখানে একটা ব্যাংক পর্যন্ত বাঁচতে পারে না। পরিবেশ ধ্বংসের দায়ী এই কারখানায় বিস্ময়করভাবে এবছর অর্জন করে নিয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে প্রতিষ্ঠান দূষণ আর নদী ধ্বংসের দায়ে অভিযুক্ত সেই প্রতিষ্ঠানকেই পরিবেশ বান্ধব শিল্প স্থাপনার স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করেছে শ্রম মন্ত্রণালয়। প্রশ্ন উঠেছে, কোন ক্যাটাগরিতে এই প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য বিবেচনা করা হলো? কি সেই মানদণ্ড? চেকলিস্ট আকারে এবং নীতিমালা আকারে এই একটা মানদণ্ড তৈরি করা হয়। সেটার ভিত্তিতে কারখানার অভ্যন্তরীণ যে পরিবেশ প্রতিবেশ আছে মূলত সেটার ভিত্তিতে শ্রম আইন এবং অন্যান্য যে আইন কারখানার জন্য প্রযোজ্য সেই আইনগুলোকে প্রাধান্য দিয়ে ওই একটা চেকলিস্ট আছে ওই নীতিমালার মধ্যে, ওই চেকলিস্টের ভিত্তিতে নাম্বারিং করে এই অ্যাওয়ার্ডটার মানে দেওয়ার ব্যবস্থা করা হয়। অ্যাওয়ার্ড দেওয়ার আগে কারখানার পরিবেশ, ফায়ার সেফটি, শ্রমিক সুরক্ষা সব কিছুর ওপর আলাদা আলাদা স্কোরিং হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা। তাহলে প্রশ্ন জাগে, সেদিন কি পরিবেশ কর্মকর্তারা চোখে টিনের চশমা পরে পরিদর্শনে গিয়েছিলেন? কেন তাদের চোখে পড়েনি নদী দখল, দূষণ আর গিলে ফেলার মতো ভয়ঙ্কর দৃশ্য? তারা কি দেখেনি কিভাবে এক্স সিরামিক্স লবলং নদীকে গিলে খাচ্ছে? আমরা প্রতিটি প্রশ্ন ছুড়ে দিয়েছি সংশ্লিষ্টদের দিকে। অনুসন্ধানে নামার আগে চলুন একটি নদী হত্যার ইতিহাস জেনে আসা যাক। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিম্নাঞ্চল থেকে জন্ম নেওয়া লবলং নদী 29 কিলোমিটার একে বেঁকে ছুটে গেছে বংশী নদী পর্যন্ত, তারপর গিয়ে মিশে যায় তুরাগে। স্থানীয়দের কাছে এই নদী পরিচিত লবণদহ কিংবা লবলং সাগর নামে। লবলং নদীর তীরে বেড়ে ওঠা আব্দুর রাজ্জাক, বয়স 65। শৈশব যৌবনের খরস্রোতা নদীকে এখনো স্মৃতিতে বয়ে বেড়ান তিনি। ওই নদীতে আমরা সকাল সময় গোসল করতাম, গরু ধোয়াইতাম, মহিষ ধোয়াইতাম, মাছ মারতাম, সকল কিছু করতাম। 74, 75, 76, 80 থেকে আমগর ওই যে চকটা দেখতেছেন ওই পুরা চকটা ওই মেশিন দিয়ে আমরা বুরু ধান করতাম। বুরু ধান করলে আমাদের জমিতে তখন বুরু ধান বিঘাতে 20 মণ 25 মণ এরকম ধান হইতো। 20 সালের পরেতে ওই নদীটা আপনার ওই যে মেলেন ডিস্ট্রিক্ট আছে ওইগুলো মোলা পানি টানি নাইমা আমাদের নদীটা একবারে ভরপুর হয়ে গেছে। নদী দখল করে গড়ে ওঠা কারখানার মালিকরা দাবি করেন এটি কখনো নদী ছিল না। আমি 2004 সালে কেনার পরে এটা একটা ড্রাই, এখানে কিছু ছিল না, পুরো একটা ক্যানালের, আমি বলি একটা ড্রেনের মতো একটা কিছু ছিল। আপনি কি নদী বলতে রাজি কিনা সেটা বলেন। না, এটা তো কোনো নদী না। প্রথম হচ্ছে একটা লবণাঙ্গ খাল, হ্যাঁ, এটা নদী না। অথচ গাজীপুরের শ্রীপুর ভূমি অফিসের তথ্য অনুযায়ী সিএস ও এসএ নকশায় স্পষ্টভাবে লবলং নদীর অস্তিত্ব রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার। সিএস এবং এসএ রেকর্ডে লবলং যে নদী ওটা আমাদের 8 নং খাস রেজিস্টারে নদীর শ্রেণী হিসেবে লিপিবদ্ধ ছিল। পরবর্তীতে যখন আরএস রেকর্ড হয়, আরএস রেকর্ডে
ওই নদীটাই খাল শ্রেণী হিসেবে রেকর্ডভুক্ত হয়। তার মানে হচ্ছে যে সিএসএ এইটা নদী ছিল, লবলংটা নদী হিসেবেই রেকর্ডভুক্ত ছিল, আরএসএ খাল হয়েছে। তো সিএসএ নদী আরএসএ এসে খাল হলো কিভাবে, সেই তথ্য জানতে আমরা যাব জরিপ অধিদপ্তরে। টিম 360 ডিগ্রি গিয়ে পৌঁছলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। সেই প্রশ্নের উত্তর দিলেন ভূমি রেকর্ড অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুর রশিদ। আমরা তো জরিপ করি হলো সরজমিন যেটা আছে, হ্যাঁ, সরজমিনের প্রতিচ্ছবি যেখানে যেটা। তো নদী যদি বিল্ডিং ওঠে আমরা বিল্ডিং এঁকে দিয়ে আসবো, ম্যানেজমেন্ট আমার এই ম্যাপ দেখে তারা উচ্ছেদের ব্যবস্থা নেবে। আরএসএ যখন এটা জরিপ হয়েছে 1968 সালে, 68 সালে যখন দেখছে যে এটা হয়তো নদী শ্রেণী, নদী আস্তে আস্তে খালে রূপান্তর হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো বা খাল লিখতে পারে। 2019 সালে যে প্রজ্ঞাপনটা জারি করেছে যে নদী শ্রেণীতে আছে খাল, নদ, নদী এবং শিকস্তি জমি, এটা নদী শ্রেণীর জমি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এই আরএসএ এই লবলং যে নদীর কথা বলা হচ্ছে যে খাল হিসাবে আছে, বাস্তবে এটা নদী শ্রেণীর জমি। জাতীয় নদী রক্ষা কমিশন ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাতেও লবলংকে নদী হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। অনেকে বলতেছে যে এটা আসলে সাগরের মতো ছিল। তো এটা নিয়ে আমরা পরে আলাপও করছি এবং পরে জেলা প্রশাসকের কাছেও জিজ্ঞেস করা হয়েছে। এবং সম্প্রতি হলো যে নদ নদীর তালিকা যে প্রণয়ন করা হচ্ছে বা হালনাগাদ করা হয়েছে, সেই সময় কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস থেকে কিন্তু এটাকে নদী হিসেবেই তারা প্রত্যয়ন দিয়েছে। তো এটা কিন্তু তালিকাভুক্তই হয়েছে। তো এটাকে তো আসলে নদীর বাইরে খাল হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই। নদীর কূল ধরে গেলেই স্পষ্ট হয়ে ওঠে কে কোথায় দাঁড়িয়ে লবলং নদীকে গিলে খাচ্ছে। বর্জ্যের রং, তীব্র গন্ধ আর ঘন ধোঁয়া জানান দিচ্ছে এই নদী এখন আর নদী নয়, শিল্প বর্জ্যের ডাম্পিং জোন। গাজীপুর জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু শ্রীপুর উপজেলাতেই কারখানা আছে 438টি। তবে স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা এই হিসাবের চেয়েও বেশি। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান আরও ভয়াবহ। শুধু লবলং নদীর তীরবর্তী 135টি গার্মেন্টস, ডাইং ও কেমিক্যাল কারখানা প্রতিদিন গড়ে ফেলছে প্রায় 1,80,000 ঘনফুট বর্জ্য। নিয়ম আর আইনের বেড়াজাল ছিঁড়ে এই নদী এখন পরিণত হয়েছে শিল্প দস্যুদের শিকারের মাঠে। অনেক ভালো ছিল, মাছ টাছ মারতাম আমরা, পানি একদম খাবারের মতো পানি ছিল। এই পানিগুলা দেখেন নাই যে সিরামেক্সের গার্মেন্টসের পানিগুলা দিয়া এই নদীটার মাছ টাছ সব মরে গেছে গা, আপনার এই খালটাও বইরে গেছে গা। 2023 সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা 11টি শিল্প দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে। প্রশ্ন হলো আজ সেই রিট কোন অবস্থায়? 31 জুলাই 2023 মহামান্য আদালত একটি রুল এবং কিছু নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনাগুলোর মধ্যে ছিল যে সবচেয়ে যেহেতু দূষিত নদী, তাই এই দূষণকারী প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তি যারা যারা দূষণ করছে তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করা। পাশাপাশি আপনারা জানেন যে এই নদীতে প্রচুর দখল আছে, এই দখলদারদেরকেও চিহ্নিত করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন এবং এই নদীর পানি পরীক্ষা করে 6 মাসের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার কথা বলা ছিল। এখন অবধি কিন্তু কোনো কমপ্লায়েন্স আমরা আদালতে কোনো রেসপন্ডেন্টই প্রদান করেনি। আর পাশাপাশি আপনারা জানেন যে সাম্প্রতিক ওই নদী দূষণকারী একটি প্রতিষ্ঠান গ্রিন সার্টিফিকেটও পেয়েছে। 2 বছরও তালিকা তৈরি করতে পারেনি 3টি সংস্থা। এখন কিভাবে চলছে সেই 11টি প্রতিষ্ঠান? দেখতে রওনা হলাম গাজীপুরের দিকে। প্রথম গন্তব্য স্যালভো কেমিক্যাল লিমিটেড।
স্যার আসে না এখন অফিসে, আজকে হয়তো ঢাকা হইয়া পরে আসবে কি কোন দিন। কারখানার পাশের মাটির নিচ দিয়ে লুকোনো পাইপ থেকে কালচে তরল গড়িয়ে পড়ছে খালে। নদীটা কোন জায়গায় এসে পড়ছে? পরে এখানে এসে পড়ছে না? অথচ এখানেই লবলং নদীর উৎপত্তি স্থল। শ্রীপুর উপজেলার এই নিম্নাঞ্চল থেকেই শুরু হয়েছে নদীর যাত্রা। এই লবলং নদী নিয়ে তো আপনি অনেক গবেষণা করেছেন। জি। তো নদীর উৎপত্তি স্থল আসলে কোথা থেকে? আমি যেটা বলি, আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক আমার বাম পাশটা বা আপনার পিছনে পাশটা, এই যে দেখেন একটা নির্মাঞ্চল, এই পুরো নির্মাঞ্চল থেকেই কিন্তু লবণ নদীর উৎপত্তি স্থল। কিন্তু আমরা শুধু এখানে উৎপত্তি স্থল বলবো না, এটা দূষণের উৎপত্তি স্থল। লবণ নদী যেখানে দূষণ শুরুটা হয়েছে, আমি যদি আপনাকে ডান দিকে দেখাই, দেখুন একটা লোক মাছ ধরতেছে, ঠিক তার সামনে থেকে কিন্তু দূষণটা শুরু হয়েছে। এই যে এখান থেকে আপনি দেখেন, এখান থেকে দূষণটা শুরু হয়েছে একদম। এটা ধরেন 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার দূর দূরান্তে যত কলকারখানা আছে তাদের সমস্ত দূষণগুলো পাইপলাইনের মাধ্যমে এই লবণ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে নদীর জন্মস্থল থেকেই শুরু হয়েছে দূষণ। এরপর ক্রাউন উলেন ওয়্যার ও ক্রাউন গ্রুপে টিম 360 ডিগ্রি। সামনের গেটে কড়া নিরাপত্তা, তবে কর্মচারীরা স্বীকার করলেন কিভাবে নিয়মিত ফেলা হয় বর্জ্য। হ্যাঁ, নালা ওই দিক থেকে একদম। ওটা তো নালা, ওটা তো নদী। ওই তো এইটা দিয়ে যায়। নদীটাকে নালা বলেন? হ্যাঁ, নদী নালা হয়ে গেছে। এটা তো নদী ছিল, এখন তো হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই আমরা। কি আছে ম্যানেজার? দেখেন তো, যেই থাকুক আপনাদের অফিসার লেভেলের কেউ আছে কিনা। ভাইজা, হ্যাঁ আজকে তো বন্ধ, সাক্ষাৎ করতে পারতেছেন না। আজকে ফ্যাক্টরি বন্ধ? কেন? এমনি কাজ নাই তো। মেঘনা নিট কম্পোজিট, আমান কটন, হ্যামস ওয়াশিং আর ইশরাক স্পিনিং মিল থেকে সবচেয়ে বেশি বর্জ্য ফেলা হয় এই খালে। সেই দূষিত পানি মিলে যাচ্ছে লবলং নদীতে। এই নদীটাকে দিন দিন বিশেষ করে শিল্প কারখানার মালিকরা ওরা গ্রাস করে নিয়ে এটাকে শেষ করে দিচ্ছে। শুধু কালো বলে বলা হবে না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু একটা দুর্গন্ধ পাচ্ছি। এটা দুর্গন্ধ পাচ্ছে। এই গন্ধ কিন্তু রাতের বেলা ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে অনেক কলকারখানা দেখবেন ওরা দিনে দূষিত পানি ছাড়ে না, রাতের বেলায় ছাড়ে। তো যার দরুন আমরা এটা দেখছি যে দিন দিন এটার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। প্যারামাউন্ট টেক্সটাইল, ডার্ট কম্পোজিট আর ডিগনিটি টেক্সটাইল, এসব কারখানার আশপাশ দিয়ে হাঁটাও কষ্টকর। প্রবল দূষণ আর দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা মুশকিল। নিজেরাই নদীর গতিপথ আটকে পাইপ বসিয়েছে ইচ্ছে মতো। ডিগনিটি টেক্সটাইলে টিম 360 ডিগ্রি, যাদের বিরুদ্ধে নদী দখল, গতিপথ পরিবর্তন আর ভয়াবহ দূষণের অভিযোগ। নদী দূষণ নিয়ে একটু কথা বলতে চাচ্ছেন তো? উচ্চ আদালতে যে রিট হয়েছে, রিটে আপনাদের প্রতিষ্ঠানের নামটা আছে। এর মধ্যে নাই, মানে আপনাদের এখানে এখন কথা বলার মতো নাই। আচ্ছা, আমরা যতগুলো প্রতিষ্ঠানে গিয়েছি সবগুলো প্রতিষ্ঠানে একই বক্তব্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কর্মকর্তারা তাদেরকে জানিয়ে দেন যে তারা অফিসে নাই। এসব কারখানার বিষাক্ত বর্জ্য এখন আশপাশের জমিকেও অকেজো করে তুলেছে। যেখানে আগে 20 থেকে 30 মণ ধান হতো, আজ সেখানে কোমর পর্যন্ত জমে আছে দূষিত পানি। সেই পানির ভেতরেই দাঁড়িয়ে গরুর খাদ্য সংগ্রহ করছেন কৃষক। এইটা ধান হইতো, এখন এখন কিচ্ছু হয় না। কেন? যে ডাইংয়ের ময়লা পানি, এগুলো দূষিত পানি না। ধান বড় হইলে মাজা ভাঙে জায়গা নষ্ট হয়ে যায়, বুঝছে যায়। যে জমিতে একসময় বিঘা প্রতি 20 থেকে 30 মণ ধান হতো, আজ সেই জমি ডুবে আছে কোমর সমান কালো পানিতে। শত শত বিঘা জমি হয়ে গেছে অনাবাদি, থমকে গেছে এক জনপদের ধান উৎপাদন। অথচ এই ভয়াবহ বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের কখনোই আইনের আওতায় আনতে পারেনি সরকার, বরং উল্টো
শীর্ষ দূষণকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পুরস্কার। কিভাবে পেল তারা সেই পুরস্কার, কে দিল, কেন দিল, সব দেখাবো আপনাদের। তবে তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। দু সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছর দিয়ে আসছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। আয়োজন করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাদের দাবি, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, শক্তি সাশ্রয়, নিরাপদ কর্মপরিবেশ আর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার পরই মনোনীত করা হয় পুরস্কারপ্রাপ্ত কারখানাগুলোকে। কিন্তু আসলেই কি তাই? চলুন দেখে আসি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু দৃশ্য। 24শে জুন 2025 রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। বাংলাদেশ এখন বিশ্বের সর্বাধিক সংখ্যক লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি সমৃদ্ধ দেশ। 16টি ক্যাটাগরিতে 30টি প্রতিষ্ঠান পেল পুরস্কার। সেই তালিকায় নাম উঠল এক্স সিরামিক্স লিমিটেড। এই দৃশ্য দেখিয়েই পুরস্কার জিতে নেয় এক্স সিরামিক্স। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ভেতরে যতই সাজসজ্জা, বাইরে ততটাই বিশৃঙ্খলা। কারখানার পেছনের চিত্র আরও ভয়াবহ। লবলং নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে এক্স সিরামিক্স। সিরামিক্সের সাদা মাটিতে ভরাট হয়ে যায় লবলং নদী। সরকারি নদীর ওপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে দুটি কালভার্ট, যার উপর দিয়ে নির্দ্বিধায় চলছে ভারী ভারী যানবাহন। গুগল ম্যাপ বলছে নদী ধ্বংসের ইতিহাস। 2014 সালের ম্যাপে নদীটি স্পষ্ট। পূর্ব পাশে গড়ে উঠেছে কলকারখানার অবকাঠামো, পশ্চিমে তখনও ফসলি জমি। 2017 সালের ম্যাপ বলছে অবকাঠামো অনেকটা বড় হয়ে নদীর দিকে এগিয়ে গেছে কারখানাটি। 2020 সালের ম্যাপ বলছে উত্তর পাশে যেসব ধানের জমি ছিল সব ডুবে গেল জলাবদ্ধতায়। 2024 সালের ম্যাপ বলছে উত্তর ও দক্ষিণ পাশের কৃষি জমি তলিয়ে গেছে কালো পানিতে। পশ্চিমে গড়ে উঠেছে কারখানার আরেকটি অংশ। আর এখন দেখুন কারখানার দুপাশের দৃশ্য। নদী চলতে চলতে এক্স সিরামিক্সে এসে আচমকা থেমে গেছে নদীর প্রবাহ। নদীতে পাইপ বসিয়ে রাস্তা বানানোয় উত্তরে জমেছে কালো পানি, ডুবে গেছে কৃষি জমি। দক্ষিণে সিরামিক্সের মাটি ভরাট হয়ে নদীর গতিপথ বদলে দিয়েছে, বিলীন হয়ে গেছে আবাদি জমি। কৃষক রাইসুল ইসলাম 5 বছর আগেও 7 বিঘা জমিতে ধান ফলাতেন। আজ সব জমি তার কালো পানির নিচে। আজ থেকে ধরেন 8-10 বছর আগেও জমিতে চাষাবাদ করা যেত। এখন এই ময়লা পানির কারণে এখন আর চাষাবাদ করা যায় না। সমস্ত জমি নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো? এই যে কলকারখানার ময়লা পানি, দূষিত পানি। এ বিষয়ে আদৌ কোনো রিপোর্ট প্রচার হবে কিনা তা নিয়েও সংশয় এলাকাবাসীর। এটাতে সাংবাদিক বহুত ইয়ার সাংবাদিক আছে, আয়া হাইরা মনে করেন ছবি তুলে ব্রণ উড়ায় হাইরা এই মাথা তে মাথা তো কয়েকবার দেখছে, পরে ভিতরে গিয়ে সালামি লয়ে খালি তারা এটার প্রচার করে না। নদী দখল ও দূষণ নিয়ে এক্স সিরামিক্স কারখানার কর্মকর্তাদের বক্তব্য জানতে চায় টিম 360 ডিগ্রি। আমরা আসছি যে নদী দখল এবং নদী দূষণের বিষয়টা নিয়ে, এটার এই বিষয়ে কি কথা বলবে? এখানে আপনারা কার সাথে কথা বলতে চাচ্ছেন? তাহলে আমরা কে আছে, কি উদ্বোধন কর্তৃপক্ষ কে আছে এখানে, কে আছে কর্মকর্তা, কে আছে ম্যানেজার? তার দেয়া মোবাইল নম্বরে ফোন করলে পাওয়া গেল প্রতিষ্ঠানের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুন সাহেবকে।
জি, মামুন সাহেব বলছেন? জি, তো মানে গ্রিন অ্যাওয়ার্ড পেয়েছেন এবার, তাই না? 2025 সালের। হ্যাঁ হ্যাঁ, মানে কি দেখতে চাচ্ছেন বলেন তো? না মানে যেই জন্য আপনারা ওই অ্যাওয়ার্ডটা পেলেন আর কি, নিশ্চয়ই গ্রিন জোনের, গ্রিন জোনের জন্যই তো অ্যাওয়ার্ডটা পেয়েছেন। রাইট। তো আমরা চাচ্ছিলাম যে আপনাদের যারা একটু মানে রিনাউন্ড রিপোর্টার, তাদের 5-7 জনকে নিয়ে মানে আমরা দেখাবো যে আমাদের যেখানে গ্রিন আমরা যে কমপ্লায়েন্স, জি হ্যাঁ, এইটা দেখাবো। এরপর 1.5 মাস কেটে গেলেও সেই আয়োজন তারা করতে পারেনি। এখানেই শেষ নয় এক্স সিরামিক্সের মূল গ্রুপ ইন্ডেক্স গ্রুপ। নদী দখলের পাশাপাশি তারা হাত বাড়িয়েছে মহাসড়কেও। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে চোখে পড়ে বিশাল ভবন এক্স হোটেল। আইন বলছে মহাসড়কের দুই পাশে 33 ফুটের মধ্যে যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নিষিদ্ধ। কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বহুতল হোটেল। সড়ক ও জনপথ বিভাগ বছরের পর বছর থেকেও কিছুই যেন দেখেনি। এ বিষয়ে কথা বলতে দুবার সড়ক ও জনপথ ভবনে গিয়েও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মহাসড়কের পর গ্রুপটির দখলের হাত পড়েছে বনের উপরেও। এক্স হোটেলের পেছনের অংশটি গড়ে তোলা হয়েছে সরকারি বনভূমির ওপর। রাস্তার দুপাশে সবুজে চাদরে মোড়া গাজীপুরের শালবন। বাইরে থেকে চোখে পড়ে শুধু নিস্তব্ধ বনভূমি, কিন্তু ক্যামেরা যত ঢুকে যায় ভেতরে তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সরকারি নকশা আর বন বিভাগের নথি বলছে ভাওয়াল রেঞ্জের এখানকার প্রতিটি ইঞ্চি জমি সংরক্ষিত বনভূমি। অথচ এই জায়গার উপর দাঁড়িয়ে আছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভাই, আপনাদের ম্যানেজার কেউ নাই? ম্যানেজার না, কেউ নেই। আপনাদের এটা তো হ্যাচারি। হ্যাঁ, এখানে কি উৎপাদন হয়? এখানে কি মুরগির বাচ্চা ফুটানো হয়। আবার আপনাদের এখানে হ্যাচারি কয়টা? হ্যাচারি একটাই। আর খামার? খামার 3টে। এসব জমির মালিকানা দেখাচ্ছে বন বিভাগ, কিন্তু ইন্ডেক্সের কর্মকর্তা কর্মচারীরা সেটা মানতে নারাজ। এগুলো কি জঙ্গলের জায়গা না? হ্যাঁ, জায়গা জঙ্গলের না? জায়গা জঙ্গলের না, বন বিভাগের না? নিজস্ব মালিকানা। একটু ভেতরে ঢুকতেই দেখা মেলে আরও চমকপ্রদ এক স্থাপনার অরণ্য বিলাস। এটির মালিকও সেই ইন্ডেক্স গ্রুপ। ডুপ্লেক্স গঠন, সুইমিং পুল, সবুজ মাঠ, সবই যেন বিলাসিতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে এই বাগান বাড়িটি। মালিক পক্ষ বা কেউ আছে এখানে? না, কেউ নাই। আপনি একা? শুধু একা। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে এটা বনের জমি দখল করে এই রিসোর্টটা করা হয়েছে, পাশাপাশি এক্স হোটেলটাও। আমি তা বলতে পারবো না। তিনি বলতে না পারলেও সরকারি নথি বলছে এই অরণ্য বিলাস তৈরি হয়েছে পুরোপুরি রাজেন্দ্রপুর রেঞ্জের বনের জমির ওপর। বন বিভাগের হিসেবেও এটি সংরক্ষিত বনভূমি। ঢাকা বন বিভাগের নথি বলছে ইন্ডেক্স গ্রুপের 5টি কোম্পানির বিরুদ্ধে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। তবু এখনও কাগজে কলমেই সীমাবদ্ধ বন বিভাগের পদক্ষেপ। উচ্ছেদের নামে হয়নি কোনো অভিযান। এই বিষয়ে কথা বলতে চাইলে বন বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। নদী ও বন দখল বিষয়ে বক্তব্য জানতে আমরা ইন্ডেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে সাক্ষাৎকার চাইলে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। ডেটটা যদি তুমি বলতে পারতেন তাহলে আমি ওই ডেটের মধ্যে আমি এটা লিখিতভাবে আপনাদেরকে আমাদেরকে অন ক্যামেরা দিতে পারলে সবচেয়ে বেটার। আমরা একটু বললাম যেটা আমরা মিডিয়ার সহায়তা কোম্পানি, আমাদের টেলিভিশন মিডিয়া তো আমি টেলিভিশন মিডিয়া তো পড়ে শোনায় দিন যে এটা আমাদের পক্ষ থেকে এটা। এক সপ্তাহ পর ফোন দিলে সেই কর্মকর্তা আবারও সময় চাইলেন। ওই ইন্টারভিউ ডেটটা একটু যদি দিতেন। আপনি তো জোর করে গলায় ছুরি লাগায় তো ইন্টারভিউ নেবেন না। সেটা আমি উত্তর দিতে বলছি। আমি বলেছি আপনার টেলিভিশন নিয়ে ইয়ে করতে চাই না। আপনারা একটা আমার কাছে জানতে চেয়েছেন, সেটার উত্তর অবশ্যই আমি দেব। এরপর কেটে গেছে দীর্ঘ 1 মাস। তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তো দূরের কথা, আমাদের পাঠানো লিখিত প্রশ্নেরও কোনো জবাব মেলেনি।
আমরা জবাব চেয়েছিলাম পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক এবং জাতীয় নদী রক্ষা কমিশনের কাছ থেকেও। আপনাদেরও নিয়ে যাব আমরা তাদের দুয়ারে। ফিরছি আরও একটি বিরতির পর। অনুসন্ধানে নেমে বেশ কিছু চমকপ্রদ তথ্য মিলেছে। জানতে পেরেছি পরিদর্শন দলের সামনে চালু রাখা হয় ইটিপি, লুকোনো হয় কারখানার ত্রুটি। প্রশ্ন হলো, কার স্বার্থে এই কাজ করতেন কর্মকর্তারা? জবাব চাইব তাদের কাছেই। তার আগে জানতে চাই, উচ্চ আদালতের সময়সীমা পেরিয়েও কেন এখনো তালিকা তৈরি করতে পারেনি সেই 3 সংস্থা? লবলং নদীর অস্তিত্ব নিজেদের নথিতেই স্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড, তবুও দখল দূষণ ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য কোনো কর্মকর্তাই রাজি হলেন না। জাতীয় নদী রক্ষা কমিশনের কাজ দেশ জুড়ে নদী দখল চিহ্নিত করে সেগুলো উচ্ছেদের সুপারিশ ও সমন্বয় করা। লবলং নদী নিয়ে কি করেছে তারা? এখনো কেন নদী দখল ও দূষণকারীর তালিকা দিতে পারেনি? তো ইতিমধ্যে জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হাইকোর্টেরও একটা নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী তাদের কাছ থেকে নিয়মিত তথ্য নেওয়া আসা হচ্ছে এবং তাদেরকে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাগিদও প্রদান করা হয়েছে। দখলকারী ও দূষণকারীর তালিকা দেবার কথা গাজীপুর জেলা প্রশাসকের। এবার দেখা যাক তিনি তালিকা দিতে পারেন কিনা। দীর্ঘ সময় বসিয়ে রাখার পর হঠাৎ কিছু না বলেই চলে গেলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। নদীর দখল ও পরিবেশ দূষণের দায় এড়ানোর সুযোগ নেই গাজীপুর জেলা প্রশাসকের, কারণ নদী রক্ষার মূল দায়িত্ব তারই। আর সেজন্যই আমরা এসেছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ে। আমাদেরকে দেখে তিনি আমাদের কাছ থেকে প্রশ্ন খুঁজে নেন। আমাদের প্রশ্ন ছিল, নদীর সীমানা কেন নির্ধারণ করা হচ্ছে না এবং দখলদারদেরকে কেন উচ্ছেদ করা হচ্ছে না। আমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে তিনি আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন, তারপর কোনো জবাব না দিয়েই অফিস থেকে চলে যান। তবে স্থানীয় প্রশাসন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা। আমরা আরএস রেকর্ড অনুসারে আমরা সীমানা নির্ধারণ করেছি। নির্ধারণ করার কারণে আমাদের এখানে আমরা 11টি শিল্প কারখানা তাদেরকে আমরা অবৈধ দখলদার হিসেবে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছিলাম এবং তাদের বিরুদ্ধে তাদেরকে উচ্ছেদ করার জন্য আমরা উচ্ছেদ নথি সৃজন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরে প্রেরণ করেছি। আমি যতদূর জানি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর উভয়ই এটার বিষয়ে রেগুলার মনিটরিং করছেন। যদি নিয়মিত মনিটরিং করে তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর গ্রিন অ্যাওয়ার্ড দিল পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান এক্স সিরামিক্সকে? এই কারখানাটা একটা খালের পাড়ে, আমাদের ইন্সপেক্টরদের কাছে ধারণা ছিল সেই খালের পাড়ে হিসাবেই তারা এটাকে দিয়েছে এবং সেখানে ইটিপিও ছিল এবং ইটিপি কার্যকরী ইটিপিও তারা দেখতে পেয়েছিল। কিন্তু এটা যে অপর পাড়েও ওদের যে আরেকটা কারখানা আছে এবং সেই কারখানার মাঝে যে ব্রিজ আছে এবং এটা খালটা ওই দুই কারখানার মাঝে ঢুকে যাওয়াটা অবশ্যই একটা দখলের মানে দৃষ্টিগোচরে চলে আসে। কিন্তু প্রশ্নমালার কারণে তারা ওইটাকে ওইভাবে তারা চিন্তা করার সুযোগ পায়নি। পরিবেশ অধিদপ্তর ডেকে নিয়ে আসছিলাম, সেদিন ওরা একটা বিষয় রেজ করছে যে এটা নাই এটা নাই সেটা। কিন্তু আপনি তো আগের দিন বলেন নাই, আপনি জিরো ডিসকাশন সার্টিফিকেট দেওয়া মানে কি ওর কোনো রকম প্রবলেম নেই। পরিবেশ অধিদপ্তর কি বাস্তব দৃশ্য না দেখেই সনদ দিয়েছিল? পরিবেশ অধিদপ্তরে টিম 360 ডিগ্রি। যিনি এই অ্যাওয়ার্ড দেওয়ার জুরি বোর্ডে ছিলেন সেই উপপরিচালক আখতারুজ্জামান টুকু চলে গেছেন অবসরে। যাওয়া যাক মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের সৈয়দ ফরহাদ হোসেনের কাছে। ওটা কি আপনার গাজীপুরের ডিডি সাহেব বলবে? এটা তো আর আমি বলবো না। তার কথার সূত্র ধরে আমরা চলে যাই গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরে। এখানে এসে জানা গেল যিনি এই সনদ দিয়েছিলেন তিনিও বদলি হয়ে গেছেন। একটা যৌথ পরিদর্শন করা হয় কলকারখানা অধিদপ্তর থেকে। সেই যৌথ পরিদর্শনকালে এটা ওনারা আগে থেকেই জেনে থাকেন যে তার প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। তো স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলো তখন তাদের সেই দূষণ কার্যক্রম হয়তো বন্ধ রেখেছেন।
আমরা কিন্তু ওনাদের এই অ্যাওয়ার্ড পাওয়ার আগে থেকেই ওনাদের ছাড়পত্রের যে নবায়ন সেটা বন্ধ রেখেছি। নদী দূষণের কারণে যে কারখানার ছাড়পত্র আটকে আছে সেটিকে দেওয়া হলো গ্রিন অ্যাওয়ার্ড। এবার কি বলবেন অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ? যারা রাষ্ট্রের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, একটা নদীকে তারা তাদের দখলে নিয়ে যাবে বা খালকে দখলে নিয়ে যাবে, এটা নিশ্চয়ই সরকার কখনোই হতে দিবে না, আমি আশা করি আর কি। সুতরাং সরকারের এটা সিদ্ধান্ত থাকতেই পারে, যেন আপনাদের ডকুমেন্টগুলো যদি আমাকে সরবরাহ করা হয় আমি নিশ্চয়ই উপরে পাঠাবো। কিন্তু কোনোভাবেই নদী দখল কিংবা দূষণ করার বিষয়টি মানতে নারাজ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাঝার। পাশ দিয়ে যে খালটা গেছে এক্সাম্পল, তার শুরুও নাই তার শেষও নাই। মিনারেল ক্লেগুলো ভেরি এক্সপেন্সিভ, 10,000 ট্যাক্স সহ 10-12,000 টাকা করে পড়ে পার টান। এইটা আমরা কি কখনো ডিসচার্জ হতে দিব? নদীর উপর দিয়ে দুইটা ব্রিজের মতো করেছেন, হ্যাঁ, দুইটা ব্রিজের মতো পারমিশন নিয়ে করা। এটা করব না, পারমিশন কার কাছ থেকে নেওয়া হচ্ছে? এটা অবশ্যই এটা তো লোকাল অথরিটি যারা আছে ওদের কাছ থেকে। স্থানীয় প্রতিটি সংস্থার সাথেই আমরা কথা বলেছি, কোনো সংস্থাই এক্স সিরামিক্সকে নদীর ওপর ব্রিজ নির্মাণের অনুমতি দেয়নি। অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে এই প্রবাহকে কোনোভাবে বন্ধ হতে পারে বা কোনোভাবে সংকুচিত হতে পারে এরকম কোনো ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার কোনোভাবেই স্থানীয় প্রশাসন অথবা জেলা প্রশাসন কারোরই নেই। কিন্তু বিষয়টি সামনে আনতেই এবার একটু ভিন্ন সুরে কথা বললেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আপনি যদি লেখালেখি করেন আমিও হয়তো একটা ধরেন করব। দোখলা গ্রামের কৃষক হাফিজ উদ্দিন নিজের 6 বিঘা জমির উপর তাকিয়ে থাকেন অপলক দৃষ্টিতে। এখন তো ফসল নাই, এবার তো ক্ষেত লাগানোর মতো কোনো ব্যবস্থা নাই। পানি তো দূষিত পানি, কোম্পানি ফ্যাক্টরি পানি, তো পানি সম্বন্ধে তো আর আমরা জানি না। 3-4 বছর ধরে টোটালি হয় না, আগে কম বেশি হইতো, এখন আর হয় না। এখন সবাই মোটামুটি গৃহস্থী বাদ দিচ্ছে, যে আমরা সবাই বাদ দিচ্ছি, এখন আর করি না, কি করবো। শুধু হাফিজ উদ্দিন নন, এই জনপদের বিঘার পর বিঘা জমি এখন ময়লা আবর্জনা আর কারখানার কালো পানির নিচে তলিয়ে গেছে। একটি নদীর মৃত্যু হলে একটি জনপদ যে ধ্বংস হয়ে যায় তা লবলং নদীর দৃশ্য না দেখলে বোঝা যেত না। একদিকে নদী দূষণ, দখল আর গতিপথ পরিবর্তনের নামে চলছে নদী হত্যা, অন্যদিকে হারিয়ে যাচ্ছে কৃষি জমি, ভেঙে পড়ছে এক একটা জনপদের জীবিকা। সরকার কাগজে কলমে নদী রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বছরের পর বছর থেকেছে চোখ বুজে। আর যদি পুরস্কারের আড়ালেই নদী হত্যার বৈধতা দেওয়া হয় তাহলে প্রশ্ন উঠবেই, কার স্বার্থে চলছে এই প্রহসন? সুপ্রিয় দর্শক, আপনার কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।